এবং এখানেই দেখানোর আমরা চেষ্টা করি যে এই ভাইরাস আক্রান্ত হলে তার উপসর্গ কি কি হবে। সবার প্রথম যে ইনফরমেশন, সেখানে সর্দি কাশি এবং নাক বন্ধ, সর্দি কাশি অনুভব হবে এবং তার থেকে বড় বিষয় হচ্ছে নাক বন্ধ হয়ে যাবে। জ্বর এবং গলা ব্যথা, শ্বাসকষ্টজনিত সমস্যার কথা আগেই বলেছিলাম। সিওপিডি সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে, কিন্তু শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। পাশাপাশি ইনফরমেশনগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই এইচএমপিভি ভাইরাস এবং সেই এইচএমপিভি ভাইরাসের উপসর্গগুলো কি কি, যে উপসর্গগুলো দেখলে কিছুটা হলো আপনাদের সচেতনতার যেমন প্রয়োজন রয়েছে, ঠিক তার পাশাপাশি চিকিৎসকদের কাছেও যাওয়ার প্রয়োজন রয়েছে। প্রভাস প্রসূন গিরি চিকিৎসক, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সব থেকে বড় বিষয় ডক্টর, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে হয় 5 বছরের কম যাদের বয়সে তাদের ক্ষেত্রে সংক্রমিত হওয়ার একটা আশঙ্কা থাকছে, আবার যাদের 65-র ওপরে বয়স মানে যারা প্রবীণ তাদেরও আশঙ্কা থাকছে এই এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হওয়ার। মধ্যবর্তী বয়সে যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কি কোনো রকমের কোনো সমস্যা নেই, সেটা 1 নম্বর প্রশ্ন। এবং দ্বিতীয়ত, মানুষ প্রিকশন কিভাবে নেবে, সচেতন কিভাবে হবে, আগে থেকে কোনো রকমের কোনো প্রিকশন নিলে যদি সম্ভব হয় এই রোগ মুক্তির বা সংক্রমিত না হওয়ার, তাহলে আপনারা কি পরামর্শ দেবেন? দেখুন, এই হিউম্যান মেটানিমো ভাইরাস যেটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু কোনো নতুন ভাইরাস না, এটা বহুদিন থেকেই আছে। বহুদিন থেকে এটা আমরা ডিটেক্ট করি, ইউজুয়ালি শীতের শুরু, শীতের সময় এবং শীতের শেষের দিকে এই ভাইরাসটা প্রাদুর্ভাব ঘটে। এটা মেনলি যেটা করে নর্মাল সর্দি কাশি যেটাকে আমরা বলি, এবং সেটা বয়স্ক থেকে বাচ্চা, মধ্যবয়স্ক, প্রাপ্তবয়স্ক সবারই হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে এটা ট্রিভিয়াল অসুখ করে, নর্মাল সর্দি, হাঁচি, কাশি, জ্বর হয়ে কমে যায়। খুব রেয়ারলি এটা নিউমোনিয়া বা শ্বাসকষ্ট বা ব্রঙ্কাইটিস এই টাইপের অসুখ করে, যেখানে হাসপাতালে ভর্তি করতে হয়। এই সিভিয়ার ইলনেস হিউম্যান মেটানিমো ভাইরাসে তাদেরই হয় যারা ইউজুয়ালি এক্সট্রিমস অফ এজেস, ইউজুয়ালি লেস দেন 5 ইয়ার্স, স্পেশালি লেস দেন 1 ইয়ার এবং মোর দেন 65 ইয়ার্স, এবং যাদের কোমরবিডিটি রয়েছে। এবং এই সিভিয়ার ইলনেসের মাত্রাটাও কিন্তু অত্যন্ত কম পার্সেন্টেজের পেশেন্টের ক্ষেত্রে সিভিয়ার ইলনেস হয়। তো এবারে হিউম্যান মেটানিমো ভাইরাস মেনলি যেটা করে ছোট বাচ্চাদের, যাদের 1 বছরের তলার কম বয়স, তাদের ক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিস করে, সর্দি কাশি হয়, শ্বাসকষ্ট হয়, অনেক সময় শরীরে অক্সিজেনের লেভেল কমে যায়, ভর্তি করতে হয়। কিন্তু সেটা তেমন কিছু মারাত্মক নয় এবং তার পার্সেন্টেজটা অত্যন্ত কম। মেনলি ট্রিভিয়াল ইলনেসই এটা করে। প্রিভেনশন বলতে অ্যাজ কোনো প্রিভেন্টিভ মেজার্স বা স্পেসিফিক ট্রিটমেন্ট কিছু নেই, কোনো ভ্যাকসিন নেই। তো ওই আমরা যেটা বলি যে বাড়ির বড়রা যদি কেউ সর্দি কাশি জ্বর হয়, তাহলে তারা যেন বাড়ির খুব ছোট সদস্যদের কাছ থেকে একটু দূরে থাকে, কিংবা মাস্ক ইউজ করে। ইউনিভার্সাল প্রিকশন যেটা আমরা কোভিড এর সময় সবাই নিয়েছিলাম সেটাই করে। কারণ এই অসুখগুলোতে ইউজুয়ালি বড়দের একটা নর্মাল সর্দি হাঁচি কাশি হয়, সেখান থেকে তারা যখন ছোট বাচ্চাদের পাশে যায় তখন ছোট বাচ্চাদের হয়। তো বড়দের সর্দি কাশি জ্বর হলে ছোট বাচ্চাদের একটু দূরে রাখলেই হবে, এর থেকে বেশি কিছু আপাতত করার নেই। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাস প্রসূন গিরি, তিনি ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। কোভিড-19-এর সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত, কিন্তু এইচএমপিভি নতুন এই ভাইরাস, যে নতুন ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে প্রথম চীনে, কিন্তু চীনের 2টি হাসপাতালে যে ছবি ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি সামনে আসবার পরও বেজিং একেবারে স্পিকটি নট, কোনো কথা এই ভাইরাস নিয়ে অন্ততপক্ষে বলছে না। চিকিৎসকেরা তারা পরামর্শ দিচ্ছেন সতর্ক থাকুন, আতঙ্কিত নয়। তবে সতর্কতামূলক বার্তা তারা যেমন দিচ্ছেন, ঠিক একই রকমভাবে ভারতের স্বাস্থ্য মন্ত্রক তারাও বলছেন উৎকণ্ঠা, উদ্বেগ সেগুলোকে বাইরে রেখে অন্ততপক্ষে সাধারণ নাগরিক তারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, তারা সতর্ক থাকুন। কোভিডের দিনগুলো মনে পড়লেই চোখে ভাসে একের পর এক বিভৎস ছবি। সেই স্মৃতি মনে করাচ্ছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের ঠিক থেকে ভিড়ের ভাইরাল ছবি। আতঙ্কের নতুন নাম এইচএমপিভি ভাইরাস, যদিও এখনো চীন সরকার এই নিয়ে স্পিকটি নট। করোনার মতোই উপসর্গ এইচএমপিভির। আক্রান্তের হতে পারে জ্বর, সর্দি, গলা ব্যথা ও শ্বাসকষ্টের সম্ভাবনা। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হতে পারে। শিশু ও প্রবীণদের ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ হতে পারে এইচএমপিভি, এমনটাই মত চিকিৎসকদের। কি বলছেন চিকিৎসকরা? কিন্তু এ খুব জটিল নয়, কিন্তু বয়স্ক লোক বা যাদের প্রতিরোধ করার ক্ষমতা কম, অন্যান্য ভাইরাসের মতন এই ভাইরাসও কিন্তু জটিল থেকে জটিলতর পরিস্থিতি করতে পারে। ভাইরাস কিন্তু খুব মৃদু উপসর্গগুলো নিয়ে আসে, সর্দি কাশি, সামান্য জ্বর, এটাতে চলে যায়, এমনিতেই চলে যায়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ওই সর্দি কাশি, গলা ব্যথা, হাঁচি, নাক দিয়ে জল পড়া আর গা হাত পা ব্যথা, জ্বর,
এরকম হয়, এবং বাড়াবাড়ি হলে বুকে ইনফেকশন হয়ে গিয়ে নিউমোনিয়া টাইপের হতে পারে, বা এগুলির পরে আবার একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সেই রিস্ক থাকে। তবে HMPV নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্র। मेटानिमो वायरस एक नॉर्मल रेस्पिरेटरी वायरस है जो जुकाम जैसी बीमारी करता है। हमारे हॉस्पिटल्स और इंस्टीट्यूशंस इनको हैंडल करने के लिए तैयार हैं। चिंता करने की आवश्यकता देश को नहीं है इसमें। করোনার মতোই HMPVও অতিমারির আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা অনেকেরই। চিকিৎসার পর্যাপ্ত পরিকাঠামো প্রস্তুত আছে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। কিন্তু করোনা অতিমারির ক্ষত 5 বছর পরও দগদগে। ফিরে আসবে না তো সেই ভয়ঙ্কর দিনগুলো? আতঙ্ক কাটছে না কিছুতেই। রিপাবলিক বাংলা। দেশ হোক বা বাংলাদেশ, যে কোনো সংকটে চুলচেরা বিশ্লেষণ, তীক্ষ্ণ বাণী, ছিন্ন ভিন্ন সব কুযুক্তির জাল, মানুষের প্রশ্ন নিয়ে নেতাদের মুখোশ খোলে অনির্বাণ। প্রাইম টাইমে সন্ধ্যে 6টায় 1 নম্বর অনির্বাণের অগ্নিবাণ। আর এই মুহূর্তে যেই খবর আপনাদের সামনে রাখবো, অত্যন্ত সক্রিয় জসিমউদ্দিন রহমানি। নিশ্চয়ই এই নামটার সঙ্গে আপনারা পরিচিত। জঙ্গি কার্যকলাপ এবং জঙ্গি কার্যকলাপের প্রচার করবার জন্য যার নাম সামনে আসছে, জেল থেকে মুক্তির পরে আরো সক্রিয়। কি কারণে, কেন, কি পরবর্তী পদক্ষেপ, সমস্তটা আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করবো। আর এই মুহূর্তে সৈকত আমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, বিস্তারিত সৈকত জানাবে। সৈকত, দেখো, জসিমউদ্দিন রহমানি মূলত 2008 সালে এই আনসার বাংলা টিম গঠন করেন এবং 2013-তে বাংলাদেশে 2 মাসের মধ্যে পরপর 3 জন মুক্তমনা ব্লগারকে খুন করে এই জসিমউদ্দিন রহমানির অনুগামীরা। এমনকি 2017-তে আমেরিকায় নিউ ইয়র্কে যে সুইসাইড বম্বিং হয়েছিল নিউ ইয়র্ক একটি প্যাসেজে, সেখানেও এই জসিমউদ্দিন রহমানির অনুগামী যুক্ত ছিল। অর্থাৎ এই জসিমউদ্দিন রহমানির অনুগামীরা গোটা বাংলাদেশে ইসলামী শরিয়তি শাসন তৈরি করতে চেয়েছিল। 2013-তে এই ব্লগার খুনে জসিমউদ্দিন রহমানি সহ 30 জনকে, তার 30 জন অনুগামীকে অ্যারেস্ট করে বাংলাদেশ পুলিশ এবং 2015-তে তার জেলের অর্ডার হয়, অর্থাৎ দোষী সাব্যস্ত হয়, 5 বছরের জেল হয়। তারপরে তার এগেনস্টে অতিরিক্ত চার্জ, অ্যান্টি টেরোরিজম যে ল আছে তাতে সন্ত্রাস ছড়ানোর অতিরিক্ত চার্জ দেওয়া হয়। কিন্তু 2024-এ এই অন্তর্বর্তীকালীন সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার, তাকে সমস্ত সন্ত্রাসবাদীর যে ধারাগুলোতে তার এগেনস্টে লাগু করা হয়েছিল, অ্যাড করা হয়েছিল, সমস্ত ধারা থেকে তাকে মুক্ত করে এবং জামিন দিয়ে দেয়। তারপর থেকেই জসিমউদ্দিন রহমানির নেতৃত্বে আবার আনসার বাংলা টিম নতুন করে এই বাংলা, আসাম, ত্রিপুরা সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে নতুন করে সক্রিয় হতে শুরু করেছে। বিগত কয়েকদিন ধরে আসাম এসটিএফ, বেঙ্গল এসটিএফ এর যে ডিটেকশন, যে কজন আসাম এসটিএফ এর যে অপারেশন প্রঘাত, সেই অপারেশন প্রঘাতে এখনো পর্যন্ত যে 12 জন গ্রেপ্তার হয়েছে, প্রত্যেকেই এই আনসার বাংলা টিমের। অর্থাৎ জসিমউদ্দিন রহমানি মূলত ঢাকার হাতিমগঞ্জ মসজিদ, সেই মসজিদের ইমাম, ধর্মীয় উন্মত্ততা বা ধর্মীয় উস্কানিমূলক ভাষণে যার জুড়ি মেলা ভার, শুধু তাই নয়, গোটা বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে ইসলামী শাসন এবং শরিয়ত শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রচুর ইন্টারনেটে ভাষণ, উস্কানিমূলক ভাষণ দিয়ে থাকে। শুধু তাই নয়, এই যে 2013 সালে একই এই বাংলাদেশে 2 মাসের মধ্যে 3 জন মুক্তমনা ব্লগার যারা ইসলামিক কট্টরপন্থিতার বিরোধিতা করেছিল, তাদের এগেনস্টে ফতোয়া জারি করে এই জসিমউদ্দিন রহমানি। অর্থাৎ ধর্মীয় বা ধর্মান্ধতার যতটা চরম জায়গায় পৌঁছানো যায়, ততটা জায়গায় পৌঁছেই উস্কানিমূলক মন্তব্য এবং উস্কানিমূলক মতবাদ ছড়ায় এই জসিমউদ্দিন রহমানি। জেল থেকে মুক্তি পাওয়ার পরেই প্রথম যে ভিডিও সামনে এসেছিল, সেখানেই আমাদের দেশের অর্থাৎ ভারতের এই উত্তর পূর্বাঞ্চলের খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট যে চিকেন স্নেক, সেই চিকেন স্নেকে নতুন করে উত্তেজনা ছড়ানো, অশান্তি ছড়ানো, কাশ্মীরে উত্তেজনা ছড়ানো, অশান্তি ছড়ানো, উত্তর পূর্বাঞ্চলকে নতুন করে হিংসা ছড়ানো বা নতুন করে হিংসা ছড়ানোর জন্য উদ্বুদ্ধ করা, এই ধরনের একটা ভিডিও সামনে এসেছিল। অর্থাৎ এই জসিমউদ্দিন রহমানি
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের বলতে গেলে প্রচ্ছন্ন মদতে, সম্পূর্ণ মদতে আবার নতুন করে সন্ত্রাস ছড়াতে চাইছে। একেবারে তাই। সন্ত্রাসমূলক কাজকর্ম তো আগেই ছিল এবং নতুন করে সন্ত্রাসমূলক কাজকর্ম আরো যাতে ছড়িয়ে ফেলা যায় সেই কারণের জন্য এতটা সক্রিয় ভূমিকায় জেল মুক্তির পর দেখা যাচ্ছে এই ব্যক্তিকে, অর্থাৎ যেই জঙ্গির কথা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপাতত ধন্যবাদ জানাই সৈকত তোমায়। এদিকে বহরমপুরে অসমের এসটিএফ আধিকারিকরা জঙ্গি তারিকুল ইসলামকে জেরা। এই মুহূর্তের অন্যতম বড় খবর আপনাদের সামনে, বহরমপুরে অসমের এসটিএফ আধিকারিকরা। ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, বিস্তারিত জানাও ইন্দ্রাশিস। দেখো, এই যে 2014 সালে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড, এবং সেই খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডেই কিন্তু অন্যতম জেএমবি জঙ্গি ছিল এই তারিকুল ইসলাম ওরফে সাদেক সুমন, এবং তার সঙ্গে কিন্তু এই আব্বাস আলী, যাকে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে কিন্তু একাধিকবার তার কথা হয়েছে। এবং জেলে গিয়েও এই আব্বাস আলী, তুমি জানো যে বধূ নির্যাতনের একটি মামলা, এবং সেই মামলাতে বহরমপুর সেন্ট্রাল জেলে কিন্তু ছিল এই তারিকুল আব্বাস আলী, এবং সেই সময়ই এই তারিকুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। এবং যে নাশকতার ছক, বাংলা জুড়ে যে নাশকতার ছক, সেই নাশকতার ছক চালানোর জন্য এই তারিকুল ইসলামের সঙ্গে কিন্তু তা একাধিকবার কথা বলে, এবং সেই তথ্য পাওয়ার পরেই আজকে বহরমপুর সেন্ট্রাল জেলে এসেছে এই অসম স্টেপের গাড়ি। তুমি দেখতে পাচ্ছ সেই গাড়ির ঠিক পেছনে আমি রয়েছি, এই মুহূর্তে সরাসরি সেই ছবি আমি তুলে ধরার চেষ্টা করছি। অসম স্টেপের গাড়ি এই মুহূর্তে বহরমপুর সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে কিন্তু বহরমপুর কোর্টের দিকে যাচ্ছে, এবং সেখানে কোর্টের অর্ডার নিয়ে কিন্তু এই তারিকুল ইসলামকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে অসম স্টেপের গাড়ি, দুটি গাড়ি তারা কিন্তু এখানে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি দুটি গাড়িতে করে যারা আধিকারিকরা রয়েছেন এসটিএফের, তারা এখানে রয়েছেন। পাশাপাশি যারা এখানকার যারা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী যারা রয়েছে, তাদের একটি গাড়ি রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে বহরমপুর কোর্টের ঠিক কিছুটা দূরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, ঠিক কিছুটা দূরত্বে এই মুহূর্তে কনভয় যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। নজর রাখো ইন্দ্রাশিস, নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাই তোমায়।